দেখেন যে আমরা যারা রাজনীতি করি, আমাদের জীবনটা তো এরকমই। আমরা কিন্তু একদম খুব মসৃণ পথ অতিক্রম করে এই জায়গায় আসিনি। আপনি বললেন আমি এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি। এটা তো আমাদের এই পথ চলাটা খুব মসৃণ ছিল না। খুব কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করেছি। আমাদের জেল খাটতে হয়েছে, পুলিশি অত্যাচার সহ্য করতে হয়েছে। হ্যাঁ? লাঠিখড়ি, টিয়ার গ্যাস সবই আমাদেরকে সহ্য করতে হয়েছে। সরকারি দলের নির্যাতন সহ্য করতে হয়েছে। হ্যাঁ, আমরা দিনের পরে দিন আ আমাদের বাড়িতে ঘুমাতে পারি নাই। হ্যাঁ, আমাদের তো জীবনটা ব্যক্তিগতভাবে আমরা দেখি না কখনো। আমাদের আমাদের জীবন হচ্ছে দেশের মানুষের সঙ্গে সম্পৃক্ত। দেশের মানুষ যখন কষ্টে থাকে, আতঙ্কে থাকে, ভীতিকর অবস্থার মধ্যে থাকে, দেশে যখন প্রতিনিয়ত খুন, হত্যা, রাহাজানি, নৈরাজ্য চলতেছে, দেশ যখন ধীরে, ধীরে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে, তখন একজন মানুষ হিসাবে কিরকম থাকা যায়? সেরকমই আছি। খালেদ ভাই এই যে আপনি তো ছাত্রলীগ করেছেন, দীর্ঘদিন ধরে টানা রাজনীতিতে আছেন। ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হয়েছেন। ব্যাপক ব্যস্ততা, জনসম্পৃক্ততা, মানুষের সঙ্গে সবসময় একটা ইন্টারেকশন এভাবেই তো আপনাদের জীবনটা চলছিল। তো হুট করে টানা ৬ মাস আপনি এগুলো থেকে বিচ্ছিন্ন। মানে সময়টা কিভাবে কাটাচ্ছেন? না দেখেন যে আমরা যারা রাজনীতি করি, আমাদের জীবনটা তো এরকমই। আমরা কিন্তু একদম খুব মসৃণ পথ অতিক্রম করে এই জায়গায় আসিনি। আপনি বললেন আমি এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি। এটা তো আমাদের এই পথ চলাটা খুব মসৃণ ছিল না। খুব কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করেছি। আমাদের জেল খাটতে হয়েছে, পুলিশি অত্যাচার সহ্য করতে হয়েছে। হ্যাঁ? লাঠিখড়ি, টিয়ার গ্যাস সবই আমাদেরকে সহ্য করতে হয়েছে। বি বি সরকারি দলের নির্যাতন সহ্য করতে হয়েছে। আমরা দিনের পরে দিন আ আমাদের বাড়িতে ঘুমাতে পারি নাই। হ্যাঁ? আমাদেরকে বহু সময় আত্মগোপন করে থাকতে হয়েছে। তো এইটা তো এই পথ অতিক্রম করে আমরা এসেছি এবং আজকে আমরা যেটা আছি এই অভিজ্ঞতা নতুন নয়। আ আমরা অতীতের সেই অভিজ্ঞতা, সেই যে পথ চলাকে সাথে নিয়েই আবার সামনে আবার নতুন একটি ভবিষ্যৎ আমরা রচনা করব দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ। খালেদ ভাই, এই যে টানা ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আ দীর্ঘদিন এক ধরনের একটা অভ্যস্ততার মতো হয়ে গিয়েছিল দলের নেতাকর্মীদের, অনেকে বলে থাকেন। তো আসলে এই যে হুট করে একটা পরিণতি বা একটা বাস্তবতা আওয়ামী লীগের জন্য তৈরি হলো। আপনারা কি কখনো ভেবেছিলেন যে এরকম আ পরিণতি আসতে পারে বা এর জন্য কি প্রস্তুত ছিলেন? দেখেন আপনি আওয়ামী লীগের সৃষ্টি যদি আপনি থেকে এখন পর্যন্ত যদি আপনি দেখেন, আমরা কিন্তু সব ধরনের অ্যা এই আওয়ামী লীগ সব ধরনের পরিস্থিতি কিন্তু মোকাবেলা করেছে। আওয়ামী লীগকে ভেঙে ফেলা হয়েছে। আওয়ামী লীগকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগকে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আওয়ামী লীগ কিন্তু আবার ফিনিক্স পাখির মতো দাঁড়িয়ে গেছে। এই ১৬ বছর আপনি বললেন যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আমি তো মনে করি না যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। বাংলাদেশের ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের মানুষ এদেশের ক্ষমতা হারিয়ে ফেলেছিল। এবং আওয়ামী লীগ যখন দেশ পরিচালনার দায়িত্ব পায়, তখনই বাংলাদেশের মানুষ নিজেদেরকে ক্ষমতাবান ভাবে। এবং বাংলাদেশের মানুষের কাছে ক্ষমতা ছিল বলেই বাংলাদেশে অভাবনীয় একটি উন্নয়ন হয়েছে। আপনি যেই রাস্তা দিয়েই হাঁটেন না কেন, যেদিকেই চোখ দেন না কেন, যেদিকেই যান না কেন, যা কিছু ছুঁয়ে দেখেন না কেন, যা কিছু ব্যবহার করেন না কেন, সবকিছুর মধ্যে আওয়ামী লীগের উন্নয়নের ছোঁয়া আছে। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলার জনগণ ক্ষমতায় ছিল। এটা ১৬ বছর ধারাবাহিক আমরা ক্ষমতায় ছিলাম না। ১৬ বছর ধারাবাহিকভাবে বাংলাদেশের মানুষ ক্ষমতায় ছিল বলে এই উন্নয়নটা হয়েছে। অতীতে যেহেতু জনগণের সঙ্গে সরকার ছিল না, সেজন্য এই উন্নয়নটা হয়নি। আজকে উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। উন্নয়ন করতে পারেনি। আজকে বাংলাদেশের যে উন্নয়নটা হয়েছে এটা জনগণ এবং সরকারের সঙ্গে একটা মেলবন্ধন ছিল। এই কারণেই হয়েছে। এবং এই যে উন্নয়নটা হয়েছে বলেই কিন্তু যারা ৭১ এর মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের সঙ্গে যুক্ত ছিল, যারা ৭৫ এর ১৫ই আগস্টের
এই নির্মম জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা এই জিনিসটা কখনো ভালোভাবে নেয়নি এবং ভালোভাবে নেয়নি এবং তারা যে ভিতরে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের ঘটনার পরিস্ফুটন ঘটেছে ২০২৪ সালের ৫ই আগস্ট। যেখান খালেদ ভাই থেকে এই যে আপনি যে উন্নয়নের কথা বললেন মানুষ বঞ্চিত হয়েছে, বাংলাদেশ বঞ্চিত হচ্ছে। আপনি যে উন্নয়নের কথা বললেন, এটি নিয়েও প্রশ্ন আছে। যেমন আপনি হয়তো জেনে থাকবেন খালিদ মহিউদ্দিন একজন সাংবাদিক। তিনি এখন আ ইউটিউবে লাইভ করে থাকেন বিভিন্ন টক শোতে। তো সম্প্রতি একটি টক শোতে কিন্তু উনি খুব দৃঢ়তার সঙ্গে বললেন যে, এই যে আ শেখ হাসিনার যেই অনিয়ম দুর্নীতি আ এবং এইটাই ছিল তার মূল অর্জন। এছাড়া তিনি বাংলাদেশকে কিচ্ছু দিতে পারেননি, আওয়ামী লীগ কিচ্ছু দিতে পারেনি বাংলাদেশকে। খালিদ মহিউদ্দিন অন্ধ হয়ে গেছে। খালিদ মহিউদ্দিন কিন্তু এই ১৫ বছরের সৃষ্টি। এই ১৫ বছরে কিন্তু খালিদ মহিউদ্দিন হয়েছে। তার যে ডেভেলপটা হয়েছে, আপনি বললেন ইউটিউব বা টেলিভিশন উপস্থাপক, সাংবাদিক হিসেবে। সে অত্যন্ত বিজ্ঞজন, খুব স্কলার মানুষ। কিন্তু তার পরিস্ফুটনটা ঘটেছে এই ১৫ বছরে। তার তো ব্যক্তিগতভাবেই যে তার যে ডেভেলপটা হয়েছে, এটা তো অন্ততপক্ষে স্বীকার করতে পারত যে আমি খালিদ মহিউদ্দিন এই ১৫ বছরে আমি সৃষ্টি হয়েছি। আমি জি। এর বেশি আর কি বলতে চাই? এই যে আপনি আমি কথা বলছি, এই যে সমগ্র পৃথিবী আজকে হাতের মুঠায়। এই যে তারুণ্য, দিন বদলের যে সনদ আমরা দিয়েছিলাম, আমরা দিন বদলে দিয়েছি না? বাংলাদেশের মানুষ সাংবিধানিক ধারাবাহিকতা পেয়েছে না? বাংলাদেশের মানুষ দারিদ্রতা দূর হয়েছে না? যেই দারিদ্রতা বিক্রি করে আমাদের এই ইউনুস গংরা বিভিন্ন দেশে পদকের আশায় বাংলাদেশের দরিদ্র মানুষের অসহায় আর্তনাদ যে মানুষগুলো করতো সেই সকল ছবি পৃথিবীতে বিক্রি করে দাঁড়ে ঘুরে সাহায্য নিয়ে এসে বাংলাদেশে অনেকেই আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে না? কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে তো বাংলাদেশের দারিদ্রতা জয় হয়েছে। আমাদের নেতৃত্ব বাংলাদেশে তো ঘরে বিদ্যুৎ চলে গেছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া রেল বলেন, সড়ক বলেন, বিমান বলেন, যেগুলো বলেন ১০,০০০ কিলোমিটার নৌপথ বলেন, সবকিছুতে একটা আমাদের অভূতপূর্ব সাফল্য হয়েছে। বাংলাদেশে একটি মাত্র সমুদ্র বন্দর ছিল। আজকে ৪ টি সমুদ্র বন্দর। এটা কার নেতৃত্বে হয়েছে? এই ১৫ বছরে হয়েছে। ঘরে বিদ্যুৎ, বিনামূল্যে বই, প্রত্যেকটি প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা এবং কলেজগুলো, বিশ্ববিদ্যালয় কলেজ, সেগুলো ডেভেলপ হয়েছে। আজকে কতগুলো বিশ্ববিদ্যালয় বাংলাদেশে হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় ছিল। আজকে প্রায় ১৫০টির উপরে বিশ্ববিদ্যালয় উচ্চতর শিক্ষা দেওয়া হচ্ছে। এটা এই ১৫ বছরে হয়েছে। বাংলাদেশে কোনো গবেষণা ছিল না। আজকে দেখেন এই গবেষণায় বাংলাদেশ কত অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। আমরা কৃষি খাতেই যদি বলি, এই কৃষি খাতে কত ধরনের সাফল্য অর্জন করেছে। করোনা মহামারীর সময় আমাদের এই গবেষকরা কত ধরনের উদ্ভাবন করেছেন। আমাদের গবেষকরা অনেক ক্ষেত্রে অনেক কিছু উদ্ভাবন করছেন। আমরা পার্টের জিনো সিকোয়েন্স আমরা আ স করে সমগ্র পৃথিবীকে আমাদের গবেষকরা তাক লাগিয়ে দিয়েছে। তো আমাদের বেনারসি শাড়ি আজকে দেখেন সমগ্র পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে পেরেছি। এটা তো এই ১৫ বছরে হয়েছে। আপনি ১৫ বছরের আগের চিত্র দেখেন, কি ছিল? ১৫ বছরের আগের চিত্র ছিল বঙ্গ ৭৫ এর খুনিদের আত্মস্বীকৃত খুনিদেরকে পৃষ্ঠপোষকতা করা। ১৫ বছরের আগের চিত্র ছিল ৭১ এর অপরাধী যারা ধর্ষণ করেছে, গণহত্যা করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে, রাজাকার আলবদর আল-শামস তাদেরকে পুনর্বাসনের চিত্র ছিল। শায়েক আব্দুর রহমান বাংলা ভাইদেরকে নিয়ে বাংলাদেশে আতঙ্ক ছড়ানো ছিল, জঙ্গিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। গ্রেনেড হামলা করে রাজনৈতিক শক্তিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে আতঙ্ক তৈরি করার জন্য ৫০০ জায়গায় সিরিজ বোমা করা হয়েছে। মানুষকে ঝুলিয়ে সেই বাগমারায় মানুষকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। যার রূপ আমরা ৫ই আগস্টে দেখলাম, ৪ই আগস্টে দেখলাম। পুলিশকে হত্যা করা হয়েছে। সেই পুলিশকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। একই ধরনের চিত্র এখন প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আজকে আপনার সঙ্গে যখন কথা বলছি আপনি দেখেন ওই চিটাগংয়ে চকরিয়ায় সেখানে একজন নারীকে কিভাবে মেরে ধান খেতে
ফেলে রাখা হয়েছে, হত্যা করা হয়েছে। আপনি মিঠাপুকুরে আপনি একজন যুবলীগের নেতাকে মেরে তাকে গলায় ফাঁস ঝুলিয়ে তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। ঢাকা শহরে আজকে যখন আপনার সাথে কথা বলছি, ঢাকা শহরে ২৭ জন একসঙ্গে ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে, সরকারের বড় সাফল্য। অথচ ১৫ বছরে আমরা কোনো ছিনতাইকারী ঢাকা শহরে খুঁজে পাইনি। ছিনতাই হতো না। মানুষ এখন দিনের বেলায়, আমার কথা না, আপনার মতো একজন সাংবাদিকের কথা, হোটেল রেস্তোরাঁ মালিকদের কথা, যে আজকে সন্ধ্যার পরে আর কেউ পরিবার নিয়ে কোনো রেস্টুরেন্টে যায় না। রেস্টুরেন্টগুলো হাহাকার করছে। সন্ধ্যার পরে কেউ যায় না। আজকে রিক্শাওয়ালাদের তাদের উপার্জন কমে গেছে। হা ধু মানে হু, হু করে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। গত ২ মাস আগে আমাদের দেখেছিলাম রাজস্ব ঘাটতি ছিল ৩২,০০০ কোটি টাকা। আজকে আমি দেখলাম রাজস্ব ঘাটতি ৫৮,০০০ কোটি টাকা। কি করছে এই বর্তমান এই দখলদার সরকার কি করছে? তারা রাজস্ব আয় করতে পারতেছে না। উপরন্তু তারা ভ্যাট ট্যাক্স দিয়ে বাংলাদেশের মানুষের পণ্য কিনতে বাধ্য করতেছে। আমি যখন মোবাইলে কথা বলি ৳১০০ র ফ্লেক্সি করলে সেখানে আমার ৳৫৬ কেটে নেওয়া হচ্ছে। এই তো বাংলাদেশের জীবন। আজকে আপনার দেখেন এই ভরা শীত মৌসুমে সেই উৎপাদিত যে সবজির দাম আজকে কৃষকরা পায় নাই। যে আলু বপন করতে ৳২০ ন্যূনতম খরচ কেজি প্রতি, সেখানে ৳১২, ৳১০, ৳১২ দিয়ে আলু বিক্রি হচ্ছে। মানুষ তো দিশেহারা। আপনি ধান ক্ষেত থেকে এই লুটেরা ধান কেটে নিয়ে যাচ্ছে। কৃষকের ধান কেটে নিয়ে যাচ্ছে। কৃষকরা ধান বিক্রি করতেছে বাজারে, যেই টাকা সেই টাকা ছিনতাই হয়ে যাচ্ছে। ছিনতাই হয়ে যাচ্ছে। আপনি গ্রামে-গঞ্জে দেখেন যেসব কৃষকরা, বর্গা চাষীরা, কৃষকরা তারা যে ধান বিক্রির টাকা তারা বাড়িতে নিতে পারছে না। সেই টাকা লুট করে নিয়ে যাচ্ছে এই লুটেরার দল। আজকে এই তো বাংলাদেশে অরাজকতা অবস্থা। অরাজক, কেউ কোনো কথা বলতে পারছে না। সরকারিভাবে সার্কুলার জারি করা হচ্ছে, এই সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না। সরকারের বিরুদ্ধে কেন কথা বলতে পারবে না? আজকে কি হচ্ছে? কৃষকের কোনো লাভ হচ্ছে না। হয়েছে তো ডক্টর ইউনূসের লাভ। তিনি ৬০০ কোটি টাকা থেকে তিনি রেহাই পেয়েছেন। আজকে তিনি আজকে গ্রামীণ ব্যাংকের অধি আ উম তার যে উম ক্ষমতা সেটাকে পুক্ত করার জন্য তিনি আজকে তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন। খালেদ ভাই, বাংলাদেশের এই মানুষের যে কোনো আপনি যে ভাগ্য পরিবর্তন প্রসঙ্গগুলো হয় নাই। কথা বললেন, কিন্তু এই যে আওয়ামী লীগ আমলের যে উন্নয়নের গল্পগুলো আপনি বললেন, তো বলা তো হয় যে আপনাদের সময়ে এই মানে অনিয়ম, দুর্নীতি, লুটপাটের জন্যই বড়, বড় উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে এবং হাজার, হাজার কোটি টাকা আপনারা সেখান থেকে লুট করেছেন। এবং আমি একটু আগে যার কথা বলছিলাম, খালেদ মহিউদ্দিন, তিনি কিন্তু তার টক শোতে একদম সরাসরি প্রশ্ন তুলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি ব্লেসিং ছাড়া এই ধরনের অনিয়ম, দুর্নীতি, লুটপাট সম্ভব ছিল কিনা? কি জবাব দিবেন? আ তুষার, আপনাকে বলি একটা কথা যে, আপনি একটা প্রকল্প বলেন যে প্রকল্পটা উন্নয়ন দুর্নীতির কারণে বন্ধ হয়ে গেছে। আপনি যেভাবে কথা বলছেন তাতে মনে হয় যে দুর্নীতির কারণে কোনো উন্নয়ন প্রকল্প বাংলাদেশে শেষ করতে পারেনি। আপনার পদ্মা সেতু আমরা করেছি। তখন কেউ দুর্নীতির কথা বলে নাই। আমরা কিন্তু এ বে কর্ণফুলী নদীর টানেল করেছি। আমরা পায়রা সমুদ্র বন্দর করেছি। আমরা মাতারবাড়ি সমুদ্র বন্দরের যে আমাদের যে জাপানের সঙ্গে যে জাইকার সঙ্গে আমাদের চুক্তিবদ্ধ হয়েছিলাম, সেই কাজ কিন্তু মানে আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আমরা সেই গভীর সমুদ্র বন্দরের চ্যানেল তৈরি করেছি। হ্যাঁ? আমরা কিন্তু পতেঙ্গা আ যে কন্টেইনার টার্মিনাল আমরা করেছি। আমরা ঢাকা-চিটাগং 4 লেন করেছি। ঢাকা ময়মনসিংহ রাস্তা করেছি। ঢাকার এলেঙ্গা হয়ে রংপুর পর্যন্ত 4 লেন রাস্তা করেছি। আমরা সিলেটের রাস্তার প্রকল্প নিয়েছি। আমরা ১০,০০০ কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় ৭,০০০ কিলোমিটার আমরা নৌপথ তৈরি করেছি। বাংলাদেশের এই নৌশিল্পে একটা অভূতপূর্ব একটা পরিবর্তন এসেছে। আমাদের আমাদের দেশের তৈরি করা জাহাজ বাল্টিক সি তে আজকে ব্যবহার করা হচ্ছে। তো শুধু তাই নয়, এই যে আপনার মেট্রো রেল, এই মেট্রো রেল কি দুর্নীতির কারণে বন্ধ হয়ে গিয়েছিল? আপনি বলেন এলিভেটেড এক্সপ্রেস, যেই এক্সপ্রেসে আপনি তেজগাঁ থেকে উঠে সরাসরি এয়ারপোর্টে যাচ্ছেন, এটা কি বন্ধ হয়ে গেছে? আপনার খিলগাঁও ফ্লাইওভার, এই যে আপনার ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, এই যে এই রাস্তাগুলো যে হচ্ছে, কোনটা কি বন্ধ হয়ে গেছে দুর্নীতির কারণে?
দুর্নীতি যদি হতো তাহলে বাংলাদেশে কি 50টির মতো এই যে ইলেকট্রনিক্স মিডিয়া, শত শত আইপিটিভি, এত অনলাইন, এত ইয়ে, একটা জাগরণ তৈরি হয়েছে। কোন জায়গাটা আপনি বলেন, একটি জায়গা বলেন যে দুর্নীতির কারণে এই জায়গার কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে। শুধু গদবাঁধা কথা বললে তো হবে না। এখন আপনি এইসব কথাবার্তা বলে বর্তমান দখলদার সরকারের বাহবা নিতে পারেন, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা কি এরকম যে বাংলাদেশের মানুষ খেতে পারে নাই, বাংলাদেশের মানুষ চাল কিনতে পারে নাই, বাংলাদেশের মানুষ ডাল কিনতে পারে নাই, বাংলাদেশের শিশুরা স্কুলে যায় নাই, বিনামূল্যে বই পায় নাই, স্কুল কলেজ মাদ্রাসার ভবন হয় নাই, 150টি বিশ্ববিদ্যালয় হয়নি, এরকম কোনো গবেষণার জন্য কখনো গবেষকরা অর্থ অভাবে গবেষণা করতে পারে নাই, এরকম কোনো ঘটনা ঘটেছে? আমাদের জীবন মানের কত পরিবর্তন হয়েছে। প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ গেছে, এবং ইভেন কি আপনার সেই প্রান্তিক উপকূলীয় অঞ্চল সন্দ্বীপ, হাতিয়া, চরাঞ্চলগুলোতে সাবমেরিন ক্যাবল দিয়ে সেখানে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। উপকূলীয় সন্দ্বীপ, যে আপনি দেখেন হাতিয়া, এইসব জায়গায় আপনার মানুষের যাতায়াত নিশ্চিত করার জন্য সেখানে জেটি নির্মাণ করা হয়েছে, সেখানে ফেরি চালু করার ব্যবস্থা করা হয়েছে। আপনার হচ্ছে দীপবন্ধু মোস্তাফিজুর রহমান জেটি করা হয়েছে, এখানে ফেরি চালু করা হয়েছে। তাহলে দুর্নীতির, যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে এগুলো হলো কিভাবে? হাউ? বাংলাদেশের কোভিডের আগে বাংলাদেশের রিজার্ভ প্রায় 49 বিলিয়নে চলে গিয়েছিল। আমরা কোভিড মোকাবেলা, দুর্নীতি হয়ে থাকে তাহলে তো এই কোভিড কালীন সময় পৃথিবীর অনেক দেশে দেশে শত শত হাজার হাজার মানুষ মারা গেছে। বাংলাদেশে কি হাজার হাজার মানুষ মারা গেছে, না খেয়ে মারা গেছে? বাংলাদেশের মানুষ কি বিনা চিকিৎসায় মারা গেছে? এরা কথা বলে কিসের জন্য? কাকে খুশি করার জন্য কথা বলে? বাস্তবতা তো অন্য জিনিস। আপনি সাধারণ মানুষের কাছে যান, সাধারণ মানুষ কি বলে? যে আগে ভালো ছিলাম, শেখ হাসিনাই আস্থা। এই কথাটা কেন আজকে মানুষ বলতেছে? কেন আজকে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না? কেন মানুষের জীবনের নিরাপত্তা নাই? এই গুটি কয়েক দখলবাজের কারণে কি বাংলাদেশ? ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে কি এই দখলদার স্বাধীনতা বিরোধীকে রক্ষা করার জন্য? কেন রাজাকার আলবদর আল শামসের যে অন্যায়, অবিচার, অপকর্মের কথা বাংলাদেশের মানুষ বলতে পারবে না? কেন জয় বাংলাকে নিষিদ্ধ করা হচ্ছে? কেন মুক্তিযুদ্ধের বিপরীতে আরেকটি ইতিহাস রচনা করার নীলনকশা তৈরি করা হচ্ছে? একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি, সেই দেশের যে আজকে বিকৃত ইতিহাস তৈরি করা হচ্ছে। শেখ হাসিনার আমলে আমরা সমুদ্র জয় করেছি ভারতের সঙ্গে, আজকে আমরা আইনি লড়াই করে। তো সেখানে আজকে আজকে বলা হচ্ছে যে ভারত বাংলাদেশ কার কাছে বিক্রি করে দিলাম? যদি বিক্রি করে দিতাম তাহলে সমুদ্র সীমা তো আমরা জয় করতে পারতাম না। ছিটমহল বিনিময় হয়েছে। আপনি দেখেন কত কতটুকু জমি আমরা পেয়েছি আর ভারত কতটুকু জমি পেয়েছে। আমরা এখানে আমাদের অধিকার নিশ্চিত করেছি। ৪৭ সাল থেকে এখন পর্যন্ত কেউ পারে নাই, যেটা শেখ হাসিনা পেরেছে, আওয়ামী লীগ পেরেছে। আজকে আজকে চাঁপাইনবাবগঞ্জ লালমনিরহাটে সেখানে সেই স্বাধীনতা বিরোধীদেরকে পাঠিয়ে ভারত বিরোধী একটা কেওয়াস তৈরি করে বাংলাদেশে তাদের অপকর্মগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেখানে আপনাদের মতো মিডিয়ার লোকদেরকে বলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ যাও, সীমান্তে যাও, সেখানে যুদ্ধ চলছে। কি বিকৃত! এটা কোনো সভ্য দেশে হয় যে মাইক সাউন্ড বক্স লাগিয়ে আরেক দেশের সঙ্গে এই ধরনের ব্যভিচার কর্মকাণ্ড? বাংলাদেশের মানুষের এই তাদের অপকর্ম, এই আইন শৃঙ্খলা, যে এই যে এই যে নির্মম পরিণতি, এগুলোকে যেন মানুষের দৃষ্টির আড়াল করার জন্য ভারত বিরোধী স্লোগান দিয়ে এইসব করা হচ্ছে। বলা হচ্ছে ভারতের সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে দেশ বিক্রি। আপনারা দেখান যে কোনটা দেশ বিক্রি চুক্তি ভারতের সঙ্গে করা হয়েছে, বলতে হবে। ভাই, বাংলাদেশ এই যে আমরা যেই প্রসঙ্গটা নিয়ে একটু আলাপ করছিলাম, তো এই প্রসঙ্গে আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে ব্যক্তিগতভাবে আপনার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির কিছু অভিযোগ উঠেছে। বাংলাদেশের দুটি পত্রিকার রিপোর্ট আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই। একটি কালের কণ্ঠ এবং একই দিনে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দুটি পত্রিকায় রিপোর্টের শিরোনামটা হলো দৈনিক কালের কণ্ঠ, বেনামে অঢেল সম্পদ সাবেক প্রতিমন্ত্রী খালিদের। আর বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটি হলো বেনামে সম্পদের খনি খালিদের। এই রিপোর্ট দুটিতে তারা বলার চেষ্টা করেছে আপনি হাজার হাজার কোটি টাকা লন্ডনে পাচার করেছেন, রাজধানীতে 13টি ফ্ল্যাট
কয়েকটি প্লট, লন্ডনে মেয়ের নামে বাড়ি, আপনার ব্যক্তিগত কর্মকর্তা, ঘনিষ্ঠ নেতাদের নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান করে সেগুলোর মধ্য দিয়ে আপনি অর্থ লুটপাট করেছেন। এগুলো তো গদবাঁধাটা রচনা তৈরি করেছে, গরুর রচনার মতো। আপনি নদীর উপরে রচনা করতে দিলেন, আপনি ঘুরে ফিরে গরুর রচনা করলেন। এই তো অবস্থা। এটা কোনো সাংবাদিকতা? এটা তো স্পেসিফিক বলতে হবে। ১৫০ বছর, আমি যেই পরিবার থেকে এসেছি সে ১৫০ বছরের হেরিটেজ। আমি নতুন এই রাজনীতির সঙ্গে আমি নতুন জড়িত না। আমার বাবা জড়িত ছিল, আমার দাদা জড়িত ছিল, আমার বাবা দাদা জড়িত ছিল। আমাদের ১৫০ বছরে আমাদের পরিবারের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। আমি ৪ বার এমপি ছিলাম। আমি মন্ত্রী ২ বার মন্ত্রী হয়েছি। আমার এলাকার একজন মানুষ বলুক যে আমি দুর্নীতি করেছি। আমার মন্ত্রণালয় আমি চালিয়েছি। মন্ত্রণালয়ের মধ্যে দলিল দস্তরত যত কিছু আছে সবকিছু তন্ন তন্ন করে খরচা হোক। আমি তো আমার রিটার্ন দাখিল করেছি। আমার কি আছে দেখা হোক। এর বাইরে যদি কেউ থাকে আমি তাকে সাধুবাদ জানাবো। আমি তাকে সাধুবাদ জানাবো। আমি চাচ্ছি যে সাংবাদিক এই রিপোর্টটা করেছে সেই স্পেসিফিক সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসুক। শুধু রাজনৈতিকভাবে মেলাইন করার জন্য, সমাজে আমাদেরকে খাটো করে দেওয়ার জন্য এই ধরনের গদবাঁধা কথা অনেক কিছুই করা হচ্ছে। আজকে দেখেন, আমি তো বলেছি ৭৫-এর ১৫ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে এই সমালোচকরা বলেছিল যে শেখ জামালের বিয়েতে এত বেশি আনন্দ করা হয়েছে ধানমন্ডি লেকের পানি নীল হয়ে গেছে। কিন্তু আজকে এই ৫০ বছরে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। আজকে কি হচ্ছে? আজকে শেখ হাসিনা তার পরিবারের বিরুদ্ধে একের পর এক গদবাঁধা সব সংবাদ পরিবেশন করে বাংলার মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, শুধু আমি নই সবাইকে এইভাবে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। কি বলা হচ্ছে? আজকে এই প্রেস সেক্রেটারি কি সাংবাদিক তিনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। হু আর ইউ? কোন দল রাজনীতি করবে, কোন দল রাজনীতি করবে না, এটা কি প্রেস সেক্রেটারি ঠিক করবে? এইভাবে দেশ চলতেছে? তা আপনি এই একটি কথার মধ্যে দিয়ে বুঝে ফেলেন দেশ কিভাবে চলতেছে। আমরা জানি আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে দুর্নীতিবাজ বানানো হবে। আমরা জানি আইসিটি তৈরি করা হয়েছে। সেখানে হয়তো মিথ্যা আ এই যে মিথ্যা মামলা জড়িয়ে তাদেরকে সাজা দেওয়া হবে। এবং আইসিটি করা হয়েছিল কেন? এটা ৭১-এর মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে তাদের অপরাধের বিচার করার জন্য। আর যেটা এখন যেটা করা হচ্ছে সেটা তো এ যুদ্ধ অপরাধী না এবং কোনো অপরাধই না। আমরা সরকারে ছিলাম। প্রত্যেকটি সরকারের দায়িত্ব হচ্ছে দেশের জানমালের নিরাপত্তা দেওয়া এবং শেখ হাসিনার নেতৃত্বে সরকার সেই কাজটি করেছে। তারাই তো বলে যে আমরা যদি পুলিশ না মারতাম, আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, আমরা যদি এলিভেটেড এক্সে পুড়িয়ে না দিতাম, সরকারি ব্যাংক লুট না করতাম, এইসব যদি আগুন টিভি ভবনে আগুন না দিতাম, তাহলে কি আমরা এটা স্বাধীন দেশে কখনো সম্ভব? তাদের তাদের কথাই, এবং অথচ তাদেরকে যারা এই ধরনের অপরাধ স্বীকার করছে, যারা খুনি ডালিমকে নায়ক বানানোর চেষ্টা করতেছে, যারা যে আত্মস্বীকৃত খুনি, সেই খুনির মতো যারা কথা বলছে তারা আজকে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আর আমরা যারা দেশমাতৃকার জন্য কাজ করছি আজকে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। খালিদ ভাই, এই যে আপনি প্রেস সচিবের কথা বলছিলেন, তো আমি গতকালকে প্রেস সচিবের একটি ফেসবুক পোস্ট থেকে আপনাকে একটু উদ্ধৃত করে একটা প্রশ্ন রাখতে চাই। এটা হচ্ছে উনি কিন্তু একটি পোস্ট করেছেন, সেখানে বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের মধ্যে একটি ধারণা আছে যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে পারবে বা মাঠে নামতে পারবে, কিন্তু উনি নাকচ করে দিয়েছেন যে এইটি সম্ভব না। আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের নানা ধরনের অপকর্ম, হত্যা, খুন, এইগুলোর বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা সম্ভব না। কি বলবেন? সে তো প্রধান বিচারপতির জাজমেন্ট দিয়ে দিলেন। সে তো বিচারপতি হয়ে গেছে এখন। বিচারের আগেই আপনার হচ্ছে রায় দিয়ে দেওয়া। এখানে আপনি ৭১-এর যারা অপরাধ করেছে সে জামাত, তাদেরই বিচার হয়নি এখনো।
যারা ৩০ লক্ষ মানুষকে হত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিচার হয় নাই। তিনি তার তো প্রেস সচিবের একজন দেশপ্রেমিক মানুষ যদি হয়ে থাকতো, মুক্তিযুদ্ধকে লালন করত, তাহলে সে প্রথম বলতো যে ৭১-এ যারা অপরাধ করেছে তাদের বিচার আগে হবে এবং তাদের সেই দলের বিচার হবে। অথচ তাদের পদলেহন করছে আজকে আওয়ামী লীগ। এটা একটাই কারণ, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা ভয় পায়, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা ভয় পায়। কারণ ওরা মনে করে আওয়ামী লীগকে যদি আমরা নিঃশেষ করতে পারি তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাস, গৌরবগাথা ইতিহাস, সেটাকে আমরা মুছে ফেলতে পারবো। এই যে সরকার খালেদ ভাই, যে সরকারটি অন্তর্বর্তী সরকার, ইতিমধ্যেই তো অনেকে বলছেন যে এটি একটি পক্ষের সরকার। তো এই সরকারের পক্ষে কি আসলে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব, বা এই সরকারের আসলে ক্ষমতায় থাকার সম্ভাবনা বা এই সরকারের অধীনে নির্বাচনের সম্ভাবনা কতটুকু? এই দখলদার, শুনেন, সরকার এক জিনিস, দখলবাজ আরেক জিনিস। আপনি কাকে সরকার বলছেন? এটা তো সরকার না, এটা দখলদার বাহিনী। দখলদারদের দ্বারা তো আপনি কোনো সম্ভাবনা কখনো কেউ দেখতে পারে না। আমি কেন? বাংলার মানুষ তাদের কাছে কোনো সম্ভাবনা দেখতে পায় না। বাংলার মানুষ, বাংলার মায়েরা প্রত্যেকদিন জায়নামাজে গিয়ে আপনার হচ্ছে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, এই জুলুম দখলদারদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন। ভাই মানুষকে অসহায় করে দেওয়া হয়েছে। মানুষের মধ্যে সারা বাংলাদেশে আতঙ্ক ছড়ানো। প্রতিনিয়ত গ্রামে গঞ্জে মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে যে কিভাবে রক কাটা বাহিনী, কিভাবে গলা কাটা বাহিনী, এবং এইভাবে ভয় দেখে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, পাকিস্তানি হানাদার বাহিনী আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করে এত কিছু করার পরেও কিন্তু মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেটাকে পাল্টানো যায় নাই। কাজে আপনারা যা করছেন, এর এর প্রতিটি অপকর্মের বিচার আগামী দিনে এই বাংলার মাটিতে হবে। খালেদ ভাই, এই যে আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টানো যায় নাই, কিন্তু আমরা এখন তো দেখছি যে যারা যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী, সেই গোষ্ঠীটি এখন বাংলাদেশের রাজনীতির একটা নিয়ামক শক্তি হয়ে গেছে। এই সরকারের উপরে বলা হয়ে থাকে যে সবচেয়ে বেশি প্রভাব জামায়াতের। তো এই যে বাস্তবতা, এবং অনেকে বলছেন যে আগামী দিনে জামায়াতের রাজনৈতিক সম্ভাবনা বাংলাদেশে অনেক বেশি, কি বলবেন? শোনেন, অনেকেই বলে স্বাধীনতার কথা ৫ই আগস্ট। আপনি ৫ই আগস্টের আগে কখনো মুখ দিয়ে বলেছিলেন আমরা বাংলাদেশকে স্বাধীন করতে চাই? ৫ই আগস্টের আগে বলেছিলেন যে আমরা হচ্ছে এই ধরনের সংস্কার করতে চাই? ৫ই আগস্টে কি তা বলেছিলেন এই কথাগুলো? এই কথাগুলো বলে যদি আন্দোলন করতেন তাহলে আমি বুঝতাম। আজকে একটা পুরো ক ষড়যন্ত্রকে ষড়যন্ত্র করে, সন্ত্রাস কায়েম করে এবং বাংলাদেশের যে সেনাবাহিনীর একটা মুখ্য ভূমিকাকে সামনে নিয়ে আজকে এই ধরনের একটি ঘটনা ঘটিয়ে আপনি এগুলা করছেন। খালেদ ভাই, এগুলো এই যে করছেন। আওয়ামী লীগের আহ, আহ, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ৬ মাস হয়ে গেছে, ৬ মাস চলছে। তো এই যে একটি লম্বা সময়, আওয়ামী লীগ ৭৫ বছর বয়সী একটি দল, কিন্তু এই ক্ষমতাচ্যুত হওয়ার পরে এখন পর্যন্ত তাদের সুসংগঠিত, মানে পুনরায় ঘুরে দাঁড়ানো বা নিজেদের সুসংগঠিত করার খুব বড় কোনো দলীয় উদ্যোগ চোখে পড়ছে না, এবং এমনকি কেন্দ্রীয় কোনো ভার্চুয়াল মিটিং এর খবর আমরা জানি না। দলের নেতাকর্মীদের মানে অনেকে দিশেহারা, অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে আসলে আওয়ামী লীগের কোনো মুখপাত্র আছে কিনা। এই যে একটা বিষয় যে ৬ মাস হয়ে যাচ্ছে, এখনো দলের কোনো ভার্চুয়াল মিটিং নাই, দলের পক্ষ থেকে কোনো একজন বা দু চারজনকে কোনো মুখপাত্র ঠিক করে দেওয়া, যারা নির্দেশনা দিবেন, এই ধরনের কোনো আহ উদ্যোগ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। মানে আপনাদের আসলে সমস্যাটা কি? শুনেন, আপনি বলছেন যে আওয়ামী লীগটা দেখতে পাচ্ছেন না। আপনি তো প্রতিনিয়ত আওয়ামী লীগের কথা উচ্চারিত হচ্ছে। এভরিডে। আওয়ামী লীগের তো এখনো রাজনীতির শীর্ষবিন্দুতে অবস্থান করতেছে। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এখনো শীর্ষবিন্দুতে অবস্থান করতেছে। প্রতিনিয়ত তাকে নিয়ে চর্চা হচ্ছে, আওয়ামী লীগকে নিয়ে চর্চা হচ্ছে। জাতীয়ভাবে যদি বলি।
আর আপনারা যদি দলীয়ভাবে বলেন, প্রত্যেকটা দলের একটি কর্মকৌশল আছে। আমরা আমাদের সেই কৌশল নিয়ে আমরা দল পরিচালনা করছি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। আমরা যখন যেটা প্রয়োজন হবে, আমরা তখন সেই ধরনের কর্মসূচি, সেই ধরনের পদক্ষেপ নিয়ে আমরা দেশবাসীর সামনে আমরা আসব। আমাদের কর্মকাণ্ড থেমে নাই। আওয়ামী লীগ এই ৭৪ বছরে কখনো থেমে নাই, এখনো থেমে নাই। আমরা পথ চলছি এবং আমাদের পথ চলা জনগণকে নিয়ে। আপনি এটা আমার কথা নয়। আপনার মতো একজন সাংবাদিকের জরিপের কথা। যে এখন যদি ভোট হয় প্রায় ৫৩ ভাগ মানুষ। এটা গত ১ মাস আগের কথা বলছি আমি। এখন সেটা আরো বেড়ে গিয়েছে। যে মানুষ এখন আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। তো আওয়ামী লীগ যদি রাজনীতিটা না থাকে, আওয়ামী লীগের রাজনীতি যদি বাংলার মানুষ গ্রহণ না করে, তা বাংলাদেশ আপামর জনসাধারণ কেন আওয়ামী লীগকে পছন্দ করছে? কেন বলছে যে আওয়ামী লীগের সময় ভালো ছিলাম, শেখ হাসিনার সময় ভালো ছিলাম। আমরা তো শান্তিতে ঘুমাতে পারতাম। দুবেলা দুমুঠো তো খেতে আমাদের কোন ধরনের চিন্তা করতে হতো না। আমার সন্তানের কি হবে? সেই ভাবনা তো অভিভাবকদের মধ্যে ছিল না। কারণ রাষ্ট্র তো সেই ধরনের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল। একটি শিশু কিভাবে বড় হবে? একটি তরুণ কিভাবে আগামী দিনে তার কর্মময় জীবন শুরু করবে? সেটা তো সরকার, রাষ্ট্র সেই ব্যবস্থা করে দিয়েছিল। আজকে তো সেগুলোকে হত্যা করে ফেলা হচ্ছে। কাজেই আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগকে মেরে ফেলা যাবে না। আওয়ামী লীগ সবসময় জীবন্ত। আমি তো বলি আওয়ামী লীগের বয়স ৭৪ বছর হলেও আওয়ামী লীগ একটি টগবগে তারুণ্যের দলের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। খালেদ ভাই, এই যে আওয়ামী লীগ মাঠে ফিরবে কিনা, আওয়ামী লীগ মাঠে আদৌ ফিরতে পারবে কিনা, এই আলাপটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে, দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক হারে আছে। তো আসলে আপনারা আসলে মাঠের রাজনীতিতে ফেরার বিষয়ের মানে আপনাদের মধ্যে কি ধরনের আলোচনা আছে? না, এখন তো আমাদেরকে সভা, সমাবেশ, মিছিল, মিটিং করতে দেওয়া হচ্ছে না। কারণ যেখানেই আমাদের সভা সমাবেশ হচ্ছে, মিছিল হচ্ছে, সেখানে গ্রেপ্তার করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে, গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। আপনি জানেন প্রায় ১ কোটির মতো আওয়ামী লীগ নেতাকর্মী আজকে মামলার জালে আটকায় ফেলা হয়েছে। প্রায় ২৫,০০০ এর মতো মামলা দেওয়া হয়েছে। প্রতিনিয়ত মামলা দেওয়া হচ্ছে। কি মামলা দেওয়া হচ্ছে? তারা যে আইনের শাসনের কথা বলছে, বাংলাদেশের মানুষ তো হাসছে। গ্রামে গঞ্জে, মফস্বল শহরে, জেলা উপজেলায় মানুষ বলছে এগুলো কি? এগুলো কি হচ্ছে কি? মামলা দেওয়া হচ্ছে আবার মামলায় না মামলা দেওয়া হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, মামলার নামে হয়রানি করা হচ্ছে। কি হচ্ছে না? কিন্তু আপনাদের এটা তো আমলে তো বিএনপি হাস্যকর একটা নেতাকর্মীদেরকে এই ধরনের পরিস্থিতি মামলা তৈরি দেওয়া করা হয়েছে। হচ্ছে। হাস্যকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। এইরকম গায়েবী মামলা এই ৫৫ বছর কেন তারও হাজারো বছরের ইতিহাসে মনে কখনো হয়নি। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কখনো ঘটেনি। এটা তো গায়েবী সরকারে পরিণত হয়েছে একটা। এই সরকার এটা কি সরকার? আমি বললাম যে এই যে তাদের কাছে কোনো সম্ভাবনা মানুষ দেখছে না। তাদের কাছে কোনো সম্ভাবনা দেখছে না। আমাদের বাংলার মানুষের কোনো আশা নাই। বাংলার মানুষ এখন চিন্তা করতেছে যে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেন একটা নির্বাচিত সরকার আসতে পারে। যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। কিন্তু তারা জানে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলেই বাংলার মানুষ নৌকার পক্ষে অবস্থান নিবে। সেই ভয়ে এখন তারা বলছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। খালেদ ভাই, এই ৫ আগস্ট সরকার পতনের পরে আওয়ামী লীগের কর্মী বাহিনী যারা এখনো দেশে আছেন, তারা একটা বড় ধরনের সংকট সময় পার করছে। তাদের উপরে নানান ধরনের জুলুম, নিপীড়ন, জেল, হামলা, এ ধরনের মামলা, এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। তারা বেশিরভাগ নেতাকর্মী বাড়ি ছাড়া নিজের বাড়িতে ফিরতে পারছেন না। তারা একটি মানে খুব প্রতিকূল সময় পার করছে। তো এই নেতাকর্মীদের এক অনেকেই ক্ষুব্ধ এবং আপনারাও নিশ্চয়ই খোঁজ খবর পান। তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ব্যক্তিগত পরিসরে আলাপের মধ্য দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, এমপি, মন্ত্রী আপনারা যারা ছিলেন তাদের প্রতি নানান ধরনের ক্ষোভ আ উগরে দিচ্ছেন যে তারা আপনারা ঠিক দায়িত্বটা পালন করেননি, তৃণমূলকে মূল্যায়ন করেননি। এখন আবার এই দুর্দিনে তাদেরকে কোনো খোঁজ খবর নিচ্ছেন না, তাদের পাশে দাঁড়াচ্ছেন না। তো এই যে অভিযোগের পাহাড়, কি জবাব দেবেন? না ঠিক আছে, অভিযোগ আছে আমি জানি। আমি এর আগেও বলেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি নিদারুণ কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন।
হ্যাঁ, তাদেরকে তো আ নিঃস্ব করে দেওয়া হয়েছে। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। অর্থ সম্পদ যা কিছু ছিল সব লুট করে নেওয়া হয়েছে। ব্যবসা-বাণিজ্য থেকে আরম্ভ করে সবকিছু লুট করে নেওয়া হয়েছে। এবং ইভেন কি এই ছাত্রলীগ যারা করেছে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। এটা ভাবতে পারেন আপনি? একটা ছাত্র তার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না। এ তো বাংলাদেশের নাগরিক। তো এই নাগরিকের দায়িত্ব আমার আছে না? আজকে এই যে বললাম আমাদের কৃষকরা, আমার আওয়ামী লীগের যে সকল কৃষক আছে, তাদের মাঠের ফসল কেটে নেওয়া হচ্ছে। পণ্য বিক্রি করার পর সেই টাকা লুট করে নেওয়া হচ্ছে। কি নিদারুণ কষ্ট! খেতে পারছে না, বাড়িতে যেতে পারছে না। মুজিব শতবর্ষের যে রাষ্ট্রায়ণ প্রকল্পে ঘর দেওয়া হয়েছে, সেই ঘরগুলা পর্যন্ত নিঃস্ব মানুষদেরকে ভেঙে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। কি কষ্ট! মামলা দেওয়া হচ্ছে। মামলা দেওয়া হচ্ছে। এবং আমরা যে আওয়ামী লীগের নেতাকর্মী একজন আরেকজনের পাশে দাঁড়াবে, সেই সুযোগটা পর্যন্ত দেওয়া হচ্ছে না। কেউ তো বাসায় যেতে পারছে না। কেউ বাসায় যেতে পারতেছে না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্ম করে দিয়েছিল বলেই আমরা হয়তো কিছুটা যোগাযোগ ব্যবস্থা করতে পারছি। মোবাইল নেটওয়ার্কের কারণে, এই ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে আমরা যোগাযোগ কিছুটা রাখতে পারছি। কিন্তু কি, কি নির্মম নির্যাতন চলছে। পৃথিবীর ইতিহাসের সকল নির্যাতনকে হারিয়ে দিয়েছে দখলবাজ ইউনূস সরকার। কারণটা হচ্ছে কারণ আপনি দেখেন একজন মানুষ তার ঘরে যেতে পারবে না। তার মায়ের কাছে যেতে পারবে। আজকে আমার এলাকার এক নেতার তার বউ, তার স্ত্রী মারা গেছে। তার তার সে নিজে আসামি, তার সন্তানও আসামি। সে আজকে তার মায়ের জানাজায়, তার স্ত্রীর জানাজায় যেতে পারছে না। কিন্তু এই যে আওয়ামী বাবাকে লীগের বাবাকে সন্তান ছাত্রলীগ করে মৌলভীবাজারের। তাকে পায়নি, তার বাবাকে ধরে নিয়ে গেছে। ২ টি মামলা দিয়েছে। বৃদ্ধ বাবাকে ধরে নিয়ে গেছে। মা নামাজ পড়তেছে, তাকে কুপিয়ে হত্যা করেছে। এই 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 তো চলছে অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীদেরকে নিয়ে যা রিমান্ডে নেওয়া হচ্ছে। কতদিন রিমান্ড চলে? একজন মানুষকে কতবার এই জাতীয় নেতাদেরকে দেখেন ৪০ দিন, ৫০ দিন, ৬০ দিন রিমান্ডে নেওয়া হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে কখনো এই ঘটনা ঘটেছে? বাংলাদেশের মানুষ কি মূল্যায়ন করছে না ১৫ বছর? শুধুই দখলদাররাই মূল্যায়ন করছে? বাংলাদেশের মানুষ যখন ঘর থেকে বের হয়, তখনই শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তাদের চোখে পড়ে। বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, বর্গা চাষীদের বিনা জামানতে ঋণ, কর্মসংস্থান ব্যাংক, সার্টিফিকেট দিলেই আপনি ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা আপনি ঋণ পাচ্ছেন স্বাবলম্বী হওয়ার জন্য। যুব কর্মসংস্থান ব্যাংক, এই যে নারীদেরকে জাগরণ, আজকে নারীরা ঘরের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল। সেই নারীরা আজকে বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে ভূমিকা রাখছে? এটা কার অবদান?